কাঙ্ক্ষিত কামিনী। কাঙ্ক্ষিত কামিনী অপেক্ষা করে। কাঙ্ক্ষিত কামিনী পুরুষের তরে। কাঙ্ক্ষিত কামিনী পুরুষের জম। কাঙ্ক্ষিত কামিনী ছুটায় পুরুষের ঘুম। কাঙ্ক্ষিত কামিনীর কাছে যে যায়, সে তার জীবন ফিরে নাহি পায়। কাঙ্ক্ষিত কামিনী ভালোবাসা চায়। কাঙ্ক্ষিত কামিনী ভালোবাসা না পায়। কাঙ্ক্ষিত কামিনী অপেক্ষা করে। কাঙ্ক্ষিত কামিনী প্রেমিকের তরে। কাঙ্ক্ষিত কামিনী প্রেমিক নাহি পায়। সমগ্র পুরুষ জাতি কাছে চায়, কাঙ্ক্ষিত কামিনীর অপেক্ষায় সায়। আজ অনেক দিন পরে অনির্বাণ একটু ছুটি পেয়েছে। এই কয়েকদিন অফিসের কাজের চাপ, বাড়ির দায়িত্ব, ছেলে মেয়েদের স্কুল, টিউশনি, বাবা মায়ের অসুখ, হাসপাতাল, ডাক্তার, এসব করতে করতে সে নিজের জন্য সময় বার করতে পারেনি। কিন্তু অনির্বাণ এসব করতে খুবই ভালোবাসে। বাবা মায়ের দেখাশোনা করা, পরিবারের দায়িত্ব নেওয়া, এইসব করতে তার একটুও কষ্ট হয় না, বরং ভালোই লাগে। সে তার মনের মতো সহধর্মিণীও পেয়েছে, প্রিয়া। প্রিয়া এইসব ব্যাপারে খুবই ওস্তাদ। বাবা মায়ের কখন কি লাগবে, বাবা মা কখন কি খাবে না খাবে, পরিবারের সদস্যদের কখন কি লাগবে না লাগবে, সবই তার নজরে আছে। প্রিয়া খুবই দায়িত্ববান একটি মেয়ে, বুদ্ধিমানও বটে। সংসারের সমস্ত দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিয়েছে। অনির্বাণকে এইসব নিয়ে ভাবতেই হয় না, তবুও দায়িত্ব তো একটু থেকেই যায়। অনির্বাণ আর প্রিয়া মিলে এই সংসারটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে যে সুখী ফ্যামিলি কাকে বলে, এই পরিবারকে না দেখলে বোঝা যায় না। এইভাবে তারা তাদের জীবন সুখে শান্তিতে কাটতে লাগলো। এরই মধ্যে কয়েকদিনের জন্য অফিস থেকে ছুটি পেয়ে গেল অনির্বাণ। ছুটি পেয়ে আনন্দে বাচ্চা ছেলের মতো লাফাতে লাফাতে অফিস থেকে বেরিয়ে পড়ল সে। বাচ্চারা যেমন স্কুল ছুটির পর লাফিয়ে ওঠে বাড়ি যাওয়ার জন্য, সেও সেরকম লাফিয়ে উঠল। গাড়িতে উঠে অনির্বাণ ভাবল, না, এই সময়টাকে নষ্ট করা চলবে না। ছুটি যখন পেয়েছি তখন এই ছুটিটাকে কাজে লাগানো যাক।
বরং কয়েকদিনের জন্য ঘুরে আসা যাক পরিবারের সবাই মিলে। কিন্তু কোথায় যাওয়া যায়? যাকগে, এখন আর ভেবে কাজ নেই। বাড়িতে গিয়ে প্রিয়ার সঙ্গে আলোচনা করে কিছু একটা ঠিক করা যাবে। এই ভেবে সে বাড়ির দিকে রওনা দিল। বাড়ি যাবার সময় কিছু খাবার দাবার সে কিনে নিল। তারপর আবার বাড়ির দিকে রওনা দিল। বাড়ি এসে অনির্বাণ লাফাতে লাফাতে প্রিয়ার হাতে খাবারের প্যাকেটগুলো দিয়ে বলল, তাড়াতাড়ি করে এই খাবারগুলো বেড়ে ফেলো, সবাই একসঙ্গে বসে খাবো। প্রিয়া বলল, আরে দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে কি? এত অস্থির হচ্ছ কেন? হলো কি তোমার? অনির্বাণ বলল, আরে অস্থির হবার মতো ঘটনা ঘটলে অস্থির হব না? আমার যে কি আনন্দ হচ্ছে প্রিয়া, তোমাকে বলে বোঝাতে পারবো না। প্রিয়া বলল, আচ্ছা ব্যাপারটা কি? অনির্বাণ বলল, প্রিয়া, আমি কয়েকদিনের জন্য অফিস থেকে ছুটি পেয়েছি প্রিয়া। প্রিয়া বলল, সত্যি বলছো তুমি? অনির্বাণ বলল, সত্যি বলছি প্রিয়া, সত্যি। আচ্ছা শোনো, এই সময়টাকে নষ্ট করলে চলবে না, বুঝলে? তুমি একটা কাজ করো, তুমি প্যাকিং করে নাও, বুঝলে? আমরা সবাই মিলে বেড়াতে যাব। প্রিয়া বলল, কোথায়? অনির্বাণ বলল, কোথায় সেটা তো ঠিক করিনি। প্রিয়া বলল, তাহলে? অনির্বাণ বলল, সে ঠিক করে নেওয়া যাবে, তুমি আগে প্যাকিংটা তো করো। প্রিয়া বলল, আচ্ছা বেশ, তার আগে শপিংয়ে যেতে হবে। অনির্বাণ বলল, আচ্ছা বেশ, তোমার এই অভ্যাসটা আর গেল না। প্রিয়া এই কথা শুনে মুচকি হাসল। এইটি প্রিয়ার একটি অভ্যাস। কোথাও বেড়াতে গেলে ওর শপিং করা চাই, কারণ ওর ধারণা কোথাও বেড়াতে গেলে বেশি করে জামা কাপড় নিয়ে নিলে বেড়াতে যেতে আর কোনো অসুবিধা হয় না, বরং বেড়াতে যেতে সুবিধাই হয়। তাহলে সব জিনিস হাতের সামনে পাওয়া যায়, এটাই ওর ধারণা। এবার অনির্বাণ জিজ্ঞাসা করল, বাবা মা কোথায় আর রিম্পি? প্রিয়া বলল, সবাই আছে, তুমি আগে হাত মুখ ধুয়ে এসো। অনির্বাণ বলল, ঠিক আছে। অনির্বাণ হাত মুখ ধুতে বাথরুমে চলে গেল। আর প্রিয়া দুপুরে খাবার
ব্যবস্থা করতে লাগলো। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর পরিবারের সঙ্গে একটু সময় কাটিয়ে অনির্বাণ একটু বিশ্রাম নিতে ঘরে চলে গেল। তারপর বিকালে প্রিয়া অনির্বাণকে নিয়ে শপিংয়ে চলে গেল। প্রিয়া শপিং করছে আর অনির্বাণ দাঁড়িয়ে আছে একটি জায়গায়। হঠাৎ একটি কালো মতো লোক অনির্বাণকে বলল, কি দাদা, কোথাও যাবার প্ল্যান করছেন নাকি? অনির্বাণ বলল, লোকটা বলল, না মানে বলছিলাম কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? অনির্বাণ বলল, আপনি কি করে জানলেন? লোকটি বলল, না, আপনার স্ত্রী যেভাবে শপিং করছে তাই বললাম আর কি। মেয়েদের একটু শপিং করার রোগ আছে, কোথাও ঘুরতে গেলে একটু বেশি শপিং করে, তাই বললাম আর কি। অনির্বাণ বলল, হ্যাঁ, ওই কয়েকদিনের জন্য অফিস থেকে ছুটি পেয়েছি, তাই ভাবলাম পরিবারকে নিয়ে একটু ঘুরে আসি। লোকটি বলল, ও তা ভালো, তা জায়গা কি ঠিক হয়ে গেছে? অনির্বাণ বলল, না, এখনো ঠিক হয়নি, তবে ঠিক করে ফেলব। লোকটি বলল, আমার কাছে একটি ভালো জায়গার সন্ধান আছে, যদি আপনার আপত্তি না থাকে তাহলে বলতে পারি। অনির্বাণ বলল, হ্যাঁ, বলুন না। লোকটি বলল, যে জায়গার কথা বলছি সেটা পশ্চিমবঙ্গের মধ্যেই, খুবই সুন্দর জায়গা, পাহাড় আছে, ঝর্ণা আছে, সমুদ্র আছে, খুবই নিরিবিলি ও শান্ত জায়গা, ওখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে। কিন্তু অনির্বাণ বলল, আবার কিন্তু কিসের? লোকটা বলল, কিন্তু ওই জায়গা থেকে মাইল 20 দূরে একটি জায়গা আছে, ওই জায়গাটির নাম কাঙ্ক্ষিত কামিনী নগর। অনির্বাণ বলল, কাঙ্ক্ষিত কামিনী আবার কি? লোকটা বলল, কি সেটা আপনার জানার দরকার নেই, শুধু এতটুকু জেনে রাখবেন, ওই জায়গাটা ভালো না, ওখানে গেলে কোনো পুরুষ মানুষই বেঁচে ফেরে না। আমার একটা ভাই ছিল, জানেন, আমার নিজের ভাই, অনেক কষ্ট করে মানুষ করেছিলাম তাকে। বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিল, আপনাকে যে জায়গার কথা বললাম সেখানে। জায়গাটা অপূর্ব সুন্দর,
তারপর কিভাবে যেন ও ওই কাঙ্ক্ষিত কামিনী নগরের কথা জানতে পারে। কৌতূহলবশত ওই জায়গায় ও চলে যায়। তারপর আর ফিরে আসেনি। ওকে আমি আর ফিরে পাইনি। ওর মৃতদেহটাকেও পাইনি। অনির্বাণ এবার বলল, কেন, কি আছে ওখানে? লোকটা বলল, সে আমি জানি না, তবে জায়গাটা ভালো না। যাকগে, এই নিন ঠিকানা, ঘুরে আসুন কয়েকদিনের জন্য। তবে হ্যাঁ, মনে রাখবেন ওই জায়গায় কিন্তু ভুলেও যাবেন না। আসি তবে, নমস্কার। লোকটা চলে যেতেই অনির্বাণ মনে মনে ভাবল, লোকটা নিশ্চয় পাগল। কী সব বলে গেল। তারপর 2 দিন কেটে যায়। অনির্বাণ তার পরিবারকে সঙ্গে নিয়ে ওই জায়গায় বেড়াতে এসেছে। সত্যি খুবই সুন্দর জায়গা। এত সুন্দর জায়গা কোনো দিন দেখেনি অনির্বাণ। সে যেন এখানে এসে তার মন, তার প্রাণ, তার জীবন ফিরে পেয়েছে। প্রিয়াও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। অনির্বাণের বাবা, মা, রিম্পি সবাই খুব খুশি। অনির্বাণ এখানে একটি গেস্ট হাউস ভাড়া নিয়েছে। এইভাবে আরও দিন 3 কাটল। দিন 3 কাটার পর এখানে একটি ঘটনা ঘটল। পাশের গ্রামের একটি ছেলে শহর থেকে এসেছিল। সে তার দাদুর কাছ থেকে ওই কাঙ্ক্ষিত কামিনীর গল্প শোনে। তারপর কৌতূহলবশত মধ্যরাতে ওই কাঙ্ক্ষিত কামিনীর খোঁজে ওই কাঙ্ক্ষিত কামিনী নগরে যায়। তারপর আর ফিরে আসেনি ছেলেটিকে আর খুঁজেই পাওয়া যাচ্ছিল না। 3 দিন কেটে যাওয়ার পর ওই ছেলেটির বাড়ির লোক, পুলিশ ও কয়েকজন গ্রামের লোক ওই কাঙ্ক্ষিত কামিনী নগরের সামনে গিয়ে দেখে ওই ছেলেটির মৃতদেহ পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। এই কথা শোনার পর অনির্বাণ ভাবে, ব্যাপারটা তাহলে সত্যি। কিন্তু কি এমন আছে, কি এমন রহস্য লুকিয়ে আছে ওই কাঙ্ক্ষিত কামিনী নগরে? আর
কাঙ্ক্ষিত কামিনী বা কে? ব্যাপারটা জানতে হচ্ছে। অনির্বাণ ওই গ্রামের লোকদের জিজ্ঞাসা করে ব্যাপারটা কি, কিন্তু কেউ তাকে এ ব্যাপারে বলতে রাজি হয় না। তারপর অনেক জোরাজুরির পর ওই গ্রামের একজন ওই কাঙ্ক্ষিত কামিনীর কথা বলতে রাজি হলো। লোকটি বলল, দেখুন বাবু, আমি ঠিক বলতে পারবো না ঠিক কী ঘটেছিল, কিন্তু হ্যাঁ, আমাদের এখানে একজন বয়স্ক বুড়ো দাদু থাকেন। তিনি হয়তো আপনাকে কোনো সাহায্য করতে পারবেন। তাহলে আপনি একটা কাজ করুন, আপনি বরং সন্ধ্যার সময় আসুন, আমি আপনাকে নিয়ে যাব ওখানে। অনির্বাণ বলল, আচ্ছা বেশ, আমি সন্ধ্যার সময় চলে আসব। তারপর অনেকটা সময় কেটে গেছে। যথাসময় সন্ধ্যাও নেমে এসেছে। তারপর সন্ধ্যার সময়ও ওই যে গ্রামের লোকটি, সে অনির্বাণকে নিয়ে ওই বৃদ্ধ লোকটির কাছে যায়। একটি ভাঙা খড়ের ঘর, তারই মধ্যে বৃদ্ধ লোকটি থাকে। লোকটির বয়স 90-এর কাছাকাছি। মাথায় পাকা চুল, পরনে ময়লা ধুতি ও ছেঁড়া ফতুয়া। ওই গ্রামের লোকটি ওই বৃদ্ধ লোকটিকে বুঝিয়ে সব কথা বলে। বৃদ্ধ লোকটি একবার অনির্বাণের দিকে তাকায়, তারপর বলে, এতদিনে পরে এলে তুমি? অনির্বাণ বলে, আমি? বৃদ্ধ লোকটি, হ্যাঁ তুমি। তুমি কামিনীর খোঁজে এসেছো এতদিন পরে? অনির্বাণ বলল, আপনি ভুল করছেন, আমি তো এখানে প্রথমবার এসেছি, তার আগে তো আসিনি। এখানে বৃদ্ধ লোকটি বলল, তুমি বিকাশ নও? অনির্বাণ বলল, না, আমি অনির্বাণ। বৃদ্ধ লোকটি বলল, অনির্বাণ? ও, তোমাকে দেখতে অনেকটা বিকাশের মতো। তা যাকগে, কি জানতে চাও বলো? অনির্বাণ বলল, কাঙ্ক্ষিত কামিনী কে? কি তার রহস্য? আর বিকাশই বা কে? আর আমাকে দেখে কেন আপনি বিকাশ বললেন? বৃদ্ধ লোকটি বলল, তোমরা এখন ওকে কাঙ্ক্ষিত কামিনী বলছো, কিন্তু ওকে কাঙ্ক্ষিত কামিনী কে বানিয়েছে? তোমার মতো শহরের একটি ছেলে, যে ওকে ভালোবাসার
প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছে, ওকে বিয়ে করব বলে ঠকিয়েছে। এখন তোমরা যাকে কাঙ্ক্ষিত কামিনীনগর বলছো, ওই জায়গাটার প্রথমে নাম ছিল কঙ্কননগর। সেখানে একটি মেয়ে বসবাস করত, তার নাম ছিল কামিনী। সে ছিল খুবই সুন্দরী আর যৌবনে পরিপূর্ণ। তাকে দেখে লোকের চোখ ধাঁধিয়ে যেত। অনেক জায়গা থেকে তার বিয়ের সম্বন্ধ আসে, কিন্তু কামিনী ভালোবাসত অন্য একজনকে, যে শহরে থাকতো। তার নাম ছিল বিকাশ। সে কামিনীকে বিয়ে করবে বলেছিল, কিন্তু কামিনীকে সে বিয়ে করলো না। সে শহরে চলে গেল। কামিনী অনেক দিন তার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু সে ফিরে এলো না। শেষে কামিনী কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকে সে কাঙ্ক্ষিত কামিনী হয়ে গেল। সে পুরুষদের সহ্য করতে পারে না। সে পুরুষদের মেরে ফেলে। সমগ্র পুরুষ জাতি যেন তার শত্রু। আর তোমাকে অনেকটা বিকাশের মতো দেখতে, তাই তোমাকে বিকাশ ভেবেছিলাম। এই কথা শোনার পর অনির্বাণের মনটা খারাপ হয়ে গেল। সে মনে মনে ভাবল, আমি মরি, আমি বাঁচি, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু ওর সামনে গিয়ে আমাকে একবার দাঁড়াতেই হবে। সেই মতো অনির্বাণ মধ্যরাতে ওই কাঙ্ক্ষিত কামিনীনগরে গেল। ওখানে ঢোকার আগে মনটাকে শক্ত করে নিল সে। সে ওখানে ঢুকে হাঁটতে শুরু করলো। যথারীতি একটি মেয়ের সঙ্গে তার দেখা হলো। মেয়েটি অনির্বাণকে দেখে কাঁদো কাঁদো গলায় বলে উঠল, বিকাশ, কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে? তোমার জন্য আমি কত অপেক্ষা করেছি, কত অপেক্ষা। অনির্বাণ বলল, আপনি ভুল করছেন, আমি অনির্বাণ, বিকাশ নই। মেয়েটি প্রচণ্ড রেগে গেল। তারপর বলল, আমাকে বোকা পেয়েছিস তুই? তুই বিকাশ নোস, অনির্বাণ? অনির্বাণ বলল, কে আপনি? মেয়েটি বলল, আমি কে? মেয়েটি অট্টহাস্য করে উঠল। তারপর মেয়েটি তার আসল রূপ ধরল। সে রূপের বর্ণনা করা আমার সাধ্য নয়। তোমরা মনে মনে কিছু একটা কল্পনা করে নিও। মেয়েটি বলল, আগের জন্মে তুই আমার হোসনি, এ জন্মে তুই শুধু আমার হবি, শুধু আমার। তারপর মেয়েটি অনির্বাণের ওপর ঝাঁপিয়ে পড়ে অনির্বাণকে মেরে ফেলে। আর এখানেই গল্পটি শেষ হয়। নমস্কার।